সুপ্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই প্রিন্স ভাইকে দিয়ে। প্রিন্স ভাই, আজকে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত এবং কোনো প্রকল্পের কাজই থেমে নেই, সেটা চলবে বলে জানিয়েছেন। তো আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু উত্তপ্ত সময় গিয়েছে বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্য দিয়ে। তো এখন কি সেই সম্পর্কের বরফ গলতে শুরু করলো কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথা সরাসরি বলতে চাই। প্রথমে একটু বলে নেওয়া ভালো যে হয়তো পুরো মিটিংয়ের তথ্য উপাত্ত তো আমাদের কাছে নাই, যতটুকু পত্রিকার মাধ্যমে বা এখন অনলাইনের সেইটাকে ধরেই সামান্য কিছু কথা বলা যায়। প্রথমত না, একটা ঘটনার মধ্য দিয়ে যে পুরো আপনি ভারতের সাথে বা একটা দেশের সাথে আমাদের যে সম্পর্ক, যে সংকটগুলো আছে, খালি সম্পর্ক ভালো তা না, সংকটপূর্ণ সম্পর্ক, তা সেইটা পুরোপুরি বরফ গলবে সেটা প্রথম মনে করার কারণ নাই। এই কথাটা বলার জন্য এই জন্য বলছি, কারণ যে কথাটা আজকে দেখলাম যে চলমান অর্থনৈতিক যে প্রকল্পগুলো আছে অব্যাহত থাকবে, সাধারণভাবে তো ঠিকই আছে, থাকাও দরকার। কারণ যেই করুক না কেন, যদি এর মধ্যে কোনোটা চালু না হয় বা কোনোটা হওয়ার পরও আমরা আমাদের দেশের জন্য ক্ষতিকর মনে করি, তাহলে সেটা আমরা বন্ধ করব। বন্ধ না করা পর্যন্ত তো চালু থাকবে, পরিষ্কার কথা। আবার রিপিট করি, বন্ধ করার কথাটা এই জন্য বলছি, অনেক সময় ড্যামারেজ দিয়ে হলেও বন্ধ করা দরকার হতে পারে যদি ক্ষতিকর হয়, তাই না হলে সাধারণভাবে চালু থাকার কথা, এটাই। সুতরাং সেই অর্থে যদি বলেন ওইটা নিয়ে মন্তব্য করা যায় না, কিন্তু বরফ গলার প্রশ্নটা জরুরিও বটে, বিশেষ করে পার্শ্ববর্তীদের ভারত তার সাথে। তো সেক্ষেত্রে যদি বরফ গলার কথাটা বলতে হয়, তাহলে কিন্তু ভারতের সাথে আমাদের অনেকগুলো সম্পর্ক এখানে জড়িত, যেটা একটা অর্থনৈতিক সম্পর্ক জড়িত আছে, একটা রাজনৈতিক সম্পর্ক জড়িত আছে, আরেকটা হচ্ছে আমাদের পারস্পরিক যে অভিন্ন সংকট, সেই সংকটগুলো দীর্ঘদিন দূর হয়নি। এই পুরোটা করা ছাড়া কিন্তু আপনি পুরো গলপ গলাতে পারবেন না। তার মধ্যে ছোট করে যদি বলি, অর্থনীতিটা আমি আর একটু পরে আসি। রাজনীতিতে আমরা বিগত দিনের নির্বাচন এবং অন্যান্য জায়গায় তাদের নগ্ন হস্তক্ষেপ দেখেছি, তাহলে সে বিষয়ে তাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তাদের শোনা যায় এখানে অনেক ক্ষেত্রে যে মাইন্ডসেটটা তাদের কাজ করে, আমি তাদের বলতে মিন করছি ক্ষমতাসীন সরকারের, ওই দেশের জনগণ না, জনগণের সাথে জনগণের সম্পর্ক তো আরও ভালো হোক, সেটা আমাদের প্রত্যাশা। তা সেই মাইন্ডসেট তাদের চেঞ্জ করতে হবে, যে তারা যদি মনে করে এই বিশেষ দল ছাড়া বাংলাদেশটা অচল হয়ে গেল, সেটা তো ঠিক না। এটা মনে রাখতে হবে, ওই দেশের জনগণ এবং এই দেশের জনগণের সাথে সুসম্পর্ক থাকবে এবং সবাই সবার স্বার্থ রক্ষা করে আগাতে হবে। এখানে আধিপত্যবাদী বিস্তারের মাধ্যমে যদি এটা বিবেচনা করতে হয়, তাহলে সেটা চলবে না। এই হচ্ছে বিষয়। এবার যদি বলি, আমাদের দেশের অভিন্ন সংকটের মধ্যে দেখবেন সীমান্ত কিলিং, এটা তো একটা মানে বলতেও প্রতিদিন এক কথা বলতে তো অনেক সময় ভালো লাগে না, সেটা চলছে। আমরা জানি যে আমাদের 54টা নদীর অভিন্ন উৎস ওই জায়গায়, তা সেইটার পুরো সমাধান ছাড়া কিন্তু এই সংকটটা আরো গভীরতার জায়গায় যাবে। তিস্তা, এটার কোনো সমাধান হলো না। বাণিজ্য, যে অর্থনীতির কথা বলি যে অসম বাণিজ্য, এইখানে কিন্তু রয়ে গেছে। বড় বড় প্রকল্পের নামে হ্যাঁ আমাদের বিগত দিনের সরকার এর আগেও অনেক সময় নিয়ে এসেছে, কিন্তু অনেকগুলো ক্ষতিকর প্রকল্প, যেটা আমরা তো আপনাদের মাধ্যমে আমি এই ডিমান্ডটাও জানাতে চাই। আমি জানি না সরকার প্রকল্প চালুর নামে কোনটা কোনটা বলছে, যেমন রামপাল বিদ্যুৎ প্রকল্প, হ্যাঁ বিদ্যুৎ নিয়ে এখনও সংকট, যে সময় আমরা কথা বলছি একটা সংকটের মধ্যে আছি। আমি গত দুদিন দুটা জেলা উপজেলায় ঘুরে এলাম, দেখলাম শহরের থেকে ভয়াবহ, ঢাকা শহরে তো আজকের দিনেও দেখলাম একটা ভয়াবহ সংকট, সেটা তো অন্য আলোচনা, পুরো বিদ্যুতের আলোচনা। কিন্তু আমাদের রামপাল বিদ্যুৎ প্রকল্প জনগণের সমর্থন না নিয়ে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমরা তো এটা বন্ধ করার কথাই বলি। বন্ধ করে বরঞ্চ অন্য জায়গা থেকে বিদ্যুৎ অন্য জায়গাগুলো করতে হবে। অর্থাৎ এই যে টোটালিটিতে যে সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধান ছাড়া আপনি কিন্তু পুরো বরফ গলবে না। বরঞ্চ আমরা যে পার্শ্ববর্তী দেশের সাথে খুবই স্বাভাবিক, আমরা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবই, কিন্তু সেইটা হচ্ছে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে, যার যার স্বার্থ রক্ষার ভিত্তিতে। সেই কাজে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আশা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেমন দেবেন, ওই সরকারও দেবেন। এবং এই কথাটা বলতে চাই, আমাদের দেশের দিক থেকে মনে রেখেন, আমাদের দিক থেকে অন্তত পক্ষে আমরা যেমন অন্ধ ভারত বিরোধিতাকেও সমর্থন করি না, আবার অন্ধ ভারত প্রীতিও সমর্থন করি না। আমাদের দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে,
এটাই আমাদের প্রধান কথা। রবি ভাই, প্রিন্স ভাই বলছিলেন যে সম্পর্ক হবে ন্যায্য সমতার ভিত্তিতে এবং এখন সম্পর্কের বরফ গলাটা জরুরি। তা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে বাংলা মিশনের সাথে যারা যুক্ত আছেন। হ্যাঁ, ন্যায্য কথা। ভারত বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, তো তার সাথে সম্পর্ক তো আমরা চাই। বন্ধুত্বের হাত তো বাংলাদেশ সবসময় বাড়িয়েছে, তাদের আধিপত্যের একটা হাত বাড়ানো ছিল, সেটাকে গুটিয়ে নিতে হবে। ভারত সরকারের একটা মনস্তাত্ত্বিক ধারণা বদ্ধমূল হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকলেই মনে হয় যে তারা স্বস্তিতে থাকে, তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখে, এরকম একটা বদ্ধমূল ধারণা ভারতের আছে। সেখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে, সম্পর্ক করতে হবে। একই কথা রিপিট হবে, প্রিন্স ভাই যেভাবে বললেন, জনগণের সাথে সাম্যের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ এবং মর্মিতার ভিত্তিতে। সেটি ছাড়া কোনো আধিপত্যবাদী চিন্তা যদি ভারত যেটা করেছে বিগত দিনে, সেটা ব্যর্থ হয়েছে এবং দক্ষিণ এশিয়াই ব্যর্থ হয়েছে। আমি যদি এভাবে বলি যে ভারতের পররাষ্ট্র নীতি এবং প্রতিবেশী নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যদি ভারত সরকার সেটা বোঝে তাহলে খুবই ভালো। কিভাবে ব্যর্থ হলো? ধরেন দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক, নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, মায়ানমার বলেন, পাকিস্তানের সাথে তো বৈরী সম্পর্কই আছে, চীন সীমান্তেও তার অস্থিরতা রয়েছে। আর বাংলাদেশের একটা নতজানু সরকার, অনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রেখে ভারত তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছে বিগত 15 বছরে। সেটারও অবসান হয়েছে, কারণ বাংলাদেশের মানুষের সাথে তার সেতুবন্ধন হয়নি, হয়েছিল একটা দুর্বৃত্তায়নের সরকারের সাথে। গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের সাথে তার সমর্থন ছিল, তার আশীর্বাদ ছিল, তো সেটা তো কাঙ্ক্ষিত ছিল না বাংলাদেশের জনগণের কাছে। ভারতকে প্রমাণিত করতে হবে সে বাংলাদেশের প্রকৃত বন্ধু কিনা। বাংলাদেশ ভারতের বৃহত্তর প্রতিবেশী হিসাবে এবং একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে সেইভাবেই দেখে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার দেখতে চায়, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সরকার সেভাবে ফাংশন করতে চেয়েছে। সেইটা যদি ভারত বোঝে এবং সম্পর্কটা অটুট রাখার এখন দায়িত্ব কিন্তু ভারতের উপর, অতএব এই দায়িত্ব ভারতের। আপনি কয়েকদিন আগে বলেছেন, মানে জেনেছেন নিশ্চয়ই, যে রাজনাথ সিং একটা কথা বলেছিল যে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। সেখানে তিনি যে সমস্ত রেফারেন্স এনেছেন আপনার, সেগুলি যদি আপনি জানেন, ইউক্রেনের যে রেফারেন্স এনেছেন, প্যালেস্টাইনের যে রেফারেন্স এনেছেন, বাংলাদেশকে এক করতে চেয়েছে। আমার কাছে মনে হয়েছে ভারতের ওই যে প্রতিবেশী নীতি এবং পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতার আত্ম উপলব্ধি থেকে আমার মনে হয় যে তিনি খেস্তি খেউর করেছেন, তাই না? তো আর সম্পর্কের উন্নয়নের জন্য আমি আবারও বলছি যে এই কারেকশন ভারতের নীতিতে হতে হবে। বাংলাদেশ সুসম্পর্ক চায় ভারতের সাথে, দ্বিপাক্ষিক যে সমস্ত সম্পর্ক আছে তার ন্যায্যতার ভিত্তিতে সমাধান চায়। যেমন অ্যান্টি ডাম্পিং চুক্তির কথা বললেন, বাণিজ্য ঘাটতির কথা বললেন, অভিন্ন নদীর যে পানির হিস্সা উভয় দেশের স্বার্থে ব্যবহার হবে, উভয় দেশের প্রয়োজনে ব্যবহার হবে, সেই সমস্ত জায়গায় তো খুব ন্যায্য দাবি বাংলাদেশের। সেটাকে ডিপ্রাইভ ভারত ক্রমাগতভাবে করে অথবা বাংলাদেশের গণতন্ত্রে বিকশিত হওয়ার প্রতিরুদ্ধ করে তো আপনি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না। বাংলাদেশের মানুষ অধিকার সচেতন, বাংলাদেশের মানুষ সংগ্রামী, তারা কিন্তু যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। কেন স্বাধীন করেছে? গণতন্ত্র, সাম্য, ন্যায্যতার ভিত্তিতে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, কারো আধিপত্যবাদের শিকার হবার জন্য বাঙালি জাতির মানে বাংলাদেশের জন্ম হয়নি। তো এই ব্যাপারগুলি ভারতের সরকারকে বুঝতে হবে। ভারতের জনগণ কনসার্ন আছে আমার কাছে যতটুকু মনে হয়েছে। ভারতের যে জায়গাগুলি হয়েছে সরকারের একটা চোখা নীতি আছে, সেখান থেকে যদি সরকার বেরিয়ে আসে ভালো। আর ভারতের গণমাধ্যমের মধ্যে আমি দেখেছি তারা কিছু যেটাকে বলা হয় গুজব অথবা এক পেশে বা অর্ধসত্য, অসত্য সংবাদ পরিবেশন করেও বাংলাদেশকে ভারত বিরোধী একটা মানে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টা আছে। সেই জায়গা থেকেও ভারতকে বেরিয়ে আসতে হবে। আপনি যেটা বলছিলেন, এই সরকারের সাথে একটা সুসম্পর্ক রাখতেই হবে। আমি আবার বলছি রাখতেই হবে। এই সরকার তো আপনার যেটাকে বলে ছাত্র জনতা সব রাজনৈতিক দলের আন্দোলনের সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং এই সরকারটা গঠিত হয়েছে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে। এবং বাংলাদেশ একটা নিকৃষ্টতম স্বৈর শাসকের অধীনে ছিল, শেখ হাসিনার নেতৃত্বে এরকম একটা নিকৃষ্ট স্বৈর শাসক। তার থেকে বাংলাদেশের মুক্তির মানে পথ সূচনা করেছে এদেশের জনগণ গণবিপ্লবের মাধ্যমে।
এবং সেই গণবিপ্লবের ফসল এই সরকার। অতএব ভারতকে সুসম্পর্ক রাখতে হবে। আমি আশা করছি যে ভারত এখানে তার বিচক্ষণতার পরিচয় দেবে এবং পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম রাষ্ট্রের যে অধিকার আছে সেভাবে কনসার্ন হবে এবং তাদের সাথে দ্বিপক্ষীয় যে বাণিজ্য রয়েছে, দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে, দ্বিপক্ষীয় যে রয়েছে, প্রকল্পগুলি আছে, সেটা নিশ্চয়ই চুক্তিটা হয়েছিল ভারত জেনে বুঝে করেছে। বাংলাদেশ কোনো কোনো চুক্তিতে ডিপ্রাইভ হয়েছে, সেগুলি এখনো পর্যন্ত বন্ধ করা হয় নাই। বিশ্লেষণ করে পরবর্তীতে অনেক প্রকল্প বন্ধ হতেও পারে। যদি কোনো প্রকল্প বন্ধ হয় সেটাও দুই পক্ষ আলোচনা করে ন্যায্যতার ভিত্তিতে সেটেল করবে, এটা আমাদের কাম্য। নিশ্চয়ই ভারত তার বাইরে যাবে না, আর যদি বাইরে যায় আলটিমেটলি দিন শেষে ক্ষতি ভারতেরই হবে। প্রিন্স ভাই, একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে অনেকগুলি চুক্তি যেগুলি করা হয়েছে যে ঠিকাদার ভারতের, শ্রমিক ভারতের, শুধু অর্থায়নও ভারতের। তো এই ধরনের যেসব চুক্তিতে অসামঞ্জস্য আছে সেগুলো আসলেই দূর করার কোনো উপায় এখন আছে কিনা? এটা একটা, আচ্ছা তার আগে আমি আরেকটা কথা একটু বলে নিই। আগে যে সম্পর্কের কথা বললাম, আরেকটা সম্পর্ক, অনেক কথা বলা যায়, তো অত আলোচনার তো আর দরকার নাই। আমাদের দেখবেন যে একটা সাংস্কৃতিক বিনিময়, এইটা কিন্তু বাড়ানো যেমন দরকার। বিশেষ করে আমাদের টেলিভিশন, এইটা ওই দেশে কেন দেখা যাবে না? আমাদের কথা তারা শুনবে না কেন? ওই দেশের জনগণ কিন্তু অনেকে বিভ্রান্ত হয়, ভুল জানে, কারণ আমাদের এটা কিন্তু প্রচারিত হয় না। তাদের আমরা নাটক, টেলিভিশন দেখছি, কিন্তু আমাদের কথা কেন শুনবে না? এইগুলো মানে নানা মাধ্যমের মধ্য দিয়েও, মানে এই ধরনের কালচারাল যোগাযোগের মধ্য দিয়েও কিন্তু জনগণের সম্পর্কটাও বাড়ানোর জায়গাটা যেতে হবে। আমি আগের কথাটি যুক্ত করলাম। এবার আপনি যেটা বললেন, আসলে এটাই তো গুরুত্বপূর্ণ। আমরা শুরুর আলোচনাটা যখন করছিলাম, হয়তো ডিটেল ওই জায়গায় আমি যাইনি। তার কারণ হচ্ছে যে কানেক্টার পরে যখন কাজটা একেবারে বন্ধ হয়ে গেলে অনেকগুলো চলমান থাকে, তা সেইটা বন্ধ হলে নানা ধরনের সংকট তৈরি হতে পারে। কারণ এগুলো হয় কি, একটা চুক্তির মধ্য দিয়ে হয়তো, তাই সেই চুক্তির বরখেলাপের দায়ে অনেক সময় আমাদের ড্যামারেজও দিতে হতে পারে। এই জন্য আসলে চুক্তি না দেখে বলা কঠিন, কিন্তু এটা আমরা দৃঢ়ভাবে মনে করি। আমি আগেরবার কিন্তু রামপাল প্রকল্পের টাস্কটা যেটা দিয়েছি, সেই ধারায় বলতে চাই, অবশ্যই আমরা বহুদিন আগে যদি বলেন, আমাদের দিক থেকে, লেফটের দিক থেকে যেটা বলে আসছিলাম, বাংলাদেশে অনেকগুলো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, এটা অপ্রয়োজনীয়। তারপরে প্রকল্পের, আপনি যেটা এখানে তথ্য উত্থাপন করতে কারেক্ট, অনেকগুলো প্রকল্পের দেখা যায় তাদের যে ক্লজ থাকে, সেই ক্লজের মধ্যে আমাদের কন্ট্রাক্টরও তারা হয়তো টাকা দেবে, তার সুদের হার হয়তো একটু কম বেশি বিবেচনা করে এমনকি জিনিসপত্র যা কেনা তাদেরও করতে হবে। এই ধরনের অনেকগুলো আছে, কিন্তু এইগুলো কিন্তু আমরা জানি না। যার জন্যে আমরা প্রথমেই এই যে পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য বিষয় নিয়ে যখন আলোচনা করি, বিদেশের সাথে চুক্তি এবং প্রকল্প নিয়ে আলোচনা করি, আমাদের দিক থেকে, কমিউনিস্ট পার্টি এবং বাম দিকদের থেকে বরাবরই এই কথাটা বলে আসছে, আজকে আপনার মাধ্যমে বলতে চাই, এই সব চুক্তি উন্মুক্ত করা দরকার। উন্মুক্ত করেই আবার ক্লজ কিসের ভিত্তিতে আছে দেখে আমাদের স্বার্থ সংরক্ষণ করেই আগানো দরকার। সেটা অবশ্যই করতে হবে। সেটা না করলে, আপনি যদি ব্ল্যাঙ্ক চেক আগে যেভাবে আসছিল, যদি সবই এরকমের থাকে, তাইলে আমরা পুরোনো দিনে যে সংকট তৈরি হয়েছে এটা বলি কিভাবে? আমি হয়তো আন্দাজে, তো এটা বলার জায়গা না যে বলতে পারি যে এত টাকায় করা যেত, এত টাকা, এইভাবে বলাটাও অন্যায়, আমি মনে করি এটা কারেক্ট হয় না। দ্বিতীয়ত, ওই যে বললাম যে আমাদের যদি দেখা গেল জিনিসপত্র সবই তাদের এখান থেকে কিনতে হচ্ছে, তারা হয়তো তাদের টাকা লোনে আমরা পেলাম, কিন্তু জিনিসটা যদি কিনতে হয় এবং তার দামটা যদি দেখি যোর থেকে আমি অন্য মার্কেট থেকে কম কিনতে পারবো, তাহলে আমি এটা রাখবো কেন? এবং সেগুলো সব আসলেই পর্যালোচনা করে, আমি যতটুকু জানি আমাদের অর্থনীতি, এগুলো তো পর্যালোচনা করে কাজ করা উচিত। আমার ধারণা, আমি বলছি, যদি আমি বললাম যে পুরোটা এখনো শুনে নাই, আমাদের অর্থ উপদেষ্টা হয়তো জেনারেলি বলেছেন, এবং এইটা আমি কিন্তু প্রত্যাশা করি এবং দাবিও করি, আমাদের সব প্রকল্প, শুধু ইন্ডিয়া না, আরও বিদেশের সাথে যা আছে, বিশেষ করে বড় বড় প্রকল্প, এগুলো কিন্তু একেবারে উন্মুক্ত যত করা সম্ভব সেটাও করতে হবে। এবং আমাদের দেশপ্রেমিক বিশেষজ্ঞদের দিয়ে এগুলোর যে ক্লজগুলো দেখা দরকার, এবং যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমাদের স্বার্থ রক্ষা যেটা হয়নি, এখন কিভাবে এই স্বার্থ রক্ষা করা যায় সেই কাজটা করা দরকার। কারণ সাধারণভাবে আমরা জানি যে ওই নিশ্চয়ই সুযোগও নিশ্চয়ই আছে, যে একটা চুক্তি হলে আমাদের দেশেরও সেই চুক্তির সুযোগটা থাকবে, সেই সুযোগটা আসলে দরকার দেশের স্বার্থকে বিবেচনা করে। রবি, অনেকগুলি কথা তুলেছেন প্রিন্স ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের টেলিভিশন ভারতে দেখা যায় না। আপনি যেটা এর আগের আলোচনা বলছিলেন যে অর্ধসত্য ভারতীয় গণমাধ্যমে তুলে ধরা হয়েছে, তো এই যে দুদেশের সাংস্কৃতিক বিনিময়টা, এই টেলিভিশনগুলো ওখানে দেখানো ব্যবস্থা করা জরুরি কিনা? আরেকটা হচ্ছে যে যেই শেখ হাসিনা আমলে যেসব চুক্তিগুলি করা হয়েছে ভারতের সাথে, আমরা তখনই দেখেছি যে কিছু অস্পষ্টতা আছে, অনেকগুলো আবার প্রকাশও করা হয়নি। সেটা এখন প্রকাশ করার সময়ের দাবি কিনা? অবশ্যই দাবি। যেমন আদানির সাথে যে বিদ্যুৎ খাতের যে চুক্তিগুলি হয়েছিল, তখনই ব্যাপক সমালোচনা হয়েছে, বলা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, এবং তার
সেই নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন ধরেন একটা দেশের স্বার্থবিরোধী চুক্তি কোনো সরকার যদি করে থাকে, তার তো পুনর্মূল্যায়নের বা পুনর্বিবেচনার দাবি অন্য সরকার তো রাখে, সেই যুগে তো বিবেচনা করতেই হবে। যেমন প্রিন্স ভাই বলছেন সীমান্ত হত্যার কথা, আমি একটু বলি, যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের এই যে ভুল বুঝাবুঝির একটা বড় অংশ হচ্ছে সীমান্ত হত্যা, বন্ধ করানো কিন্তু যায়নি। এর আগে প্রতিনিয়ত সীমান্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগ সরকার কিন্তু বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। দেখেন তাহলে কত নতজানু পররাষ্ট্র নীতি ছিল, নিন্দা পর্যন্ত করা যায়নি, প্রতিবাদ পর্যন্ত করা হয়নি। বলা হচ্ছে কি চোরাচালান। আচ্ছা চোরাচালান কি আমি আপনাকে বলি এক পক্ষে হয়? দুই পক্ষেই নিশ্চয়, কেউ দেয় কেউ নেয়, অথবা বাংলাদেশ দেয় ভারত নেয়, অথবা ভারত দেয় বাংলাদেশ নেয়। আচ্ছা এই চোরাচালান করতে গিয়ে একজন ভারতীয় গুলিতে মারা গেল না, সবই বাংলাদেশি মারা যায় প্রতিনিয়ত। এরকম তো কোনো ঘটেনি যে ভারতের একজন মারা গিয়েছে আপনার চোরাচালান করতে গিয়ে, সেরকম কোনো নিউজ নেই। অর্থাৎ উদ্দেশ্যপ্রণীতভাবে এটা করে। আপনি জান ভারতের মায়ানমারে হয়, মায়ানমার তো তার সীমান্ত আছে, একজন মারা যায়। নেপালে তার সীমান্ত আছে, মারা যায় না, কিন্তু অন্য যেখানে সীমান্ত আছে মারা যাচ্ছে, বাংলাদেশে মারা যাচ্ছে। এখন ভারত যদি তার এই যে প্রতিবেশীর সভরেন্টিটি, তো এইগুলির প্রতি যদি আপনি দায়িত্বশীল না হন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, তো সেটা আরেকটা দেশ কতদিন পর্যন্ত এই একই নীতি, ভারতে আওয়ামী লীগের নীতি তো আর অন্য সরকার অবলম্বন করবে না, নতজানু নীতি, ক্ষমতায় থাকার নীতি। আমরা আবারও বলছি আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের যে অধিকার আছে আমরা আশা করি ভারত বন্ধুপ্রতিম বড় রাষ্ট্র হিসেবে সে ব্যাপারে সজাগ হবে এবং আন্তরিক হবে, সহযোগিতার হাত বাড়াবে। ওই কথাটা আবার বলবো যে আমাদের বন্ধুত্বের হাত সবসময় বাড়ানো আছে, তার কর্তৃত্ববাদীর হাতটাকে গুটিয়ে নিতে হবে, তাকেও বন্ধুত্বের হাত বাড়াতে হবে। যদি আপনি সেটা বাড়ান, আমার মনে হয় না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর উন্নতি হবে, এবং তাতে উভয় দেশই লাভবান হবে। আপনি বাণিজ্য ঘাটতি পেরেছেন, ভারত কিন্তু সংরক্ষণ নীতি সবসময় আছে। ওই যে মিডিয়ার ক্ষেত্রে বলেন, আমাদের টেলিভিশনগুলি কিন্তু সেখানে দেখানো হয় না, কারণ সে কিন্তু তার সাথে স্বার্থে সংরক্ষণবাদী নীতি অবলম্বন করছে। আর আমার ক্ষেত্রে হচ্ছে আমি সবকিছু আপনার উজাড় করে তার মানে রক্ষা করতে জন্য প্রস্তুত থাকছি। এই যে বৈষম্য নীতি দুই দেশের মানে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেটা তো অবসান হওয়া দরকার। ভারতের জন্য সবকিছু অবাধ অবারিত, আর বাংলাদেশের জন্য সবকিছু সীমাবদ্ধ সংরক্ষিত। এ নীতি তো প্রতিবেশী রাষ্ট্রের সাথে চলতে পারে না, আর বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে চলতে পারে না। আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র আপনি থাকতে চাইবেন এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র দাবি করবেন, কিন্তু বাংলাদেশ আপনার দ্বারা ডিপ্রাইভ হবে এই নীতির থেকে। আমরা বলছি বাংলাদেশের অবস্থান ন্যায্য আছে, ভারতের অবস্থানকে পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, প্রকৃত বন্ধু হিসেবে ভারতকে এগিয়ে আসতে হবে। সেটি না হলে নিশ্চয়ই আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ তার ঐতিহ্য, তার মর্যাদা, তার অধিকার সংরক্ষণে প্রস্তুত দেশের জনগণ। ভারত যদি সেই অবস্থান থেকে বেরো না আসে, তাহলে আমার মনে হয় যে ভারতেরই আপনার সমস্যায় পড়তে হবে, সংকটে পড়তে হবে। আপনি হয়তো বলবেন এত বড় রাষ্ট্র কিভাবে সংকটে পড়বে? আমি বলছি সংকটের বহুমুখী সংকট আছে। বাংলাদেশিরা বাঁচতে জানে, তাদের কাছেও বিকল্প আছে, তাদের দেশপ্রেম আছে, কমিটমেন্ট আছে, তারা শ্রম নির্ভর মানুষ, তারাও কিন্তু আপনার স্বাধীন সক্রিয়ভাবে বেঁচে থাকার সব ধরনের যোগ্যতা রাখে। অতএব তাকে ডিপ্রাইভ করা যাবে না ক্রমাগতভাবে, যেটা ভারত করেছে। আমার বিশ্বাস হচ্ছে ভারত এই যে ডায়লগের কথা আপনি বললেন যে আমাদের অর্থ উপদেষ্টার সাথে বসেছে, সেই অনুশোচনার থেকে বসছে, সেই উপলব্ধির থেকে বসছে। নিশ্চয়ই ভারত ওই যে যেটা কথা ছিল 15 বছরের একটা তাবেদার সরকার পেয়েছিল, একটা নতজানু সরকার পেয়েছিল, তাকে দিয়ে তার স্বার্থ যে কোনো ভাবে রক্ষা করতে পেরেছিল, অনেক কিছু ধমক দিয়েও করার চেষ্টা করেছিল। নিশ্চয়ই ভারত সেটাখান থেকে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এসে তার প্রতিবেশী নীতি এবং বৈদেশিক নীতিতে পরিবর্তন ঘটাবে। যদি ঘটায় সেটা সবার জন্য মঙ্গল। প্লিজ ভাই আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল বলে ভারতীয় গণমাধ্যম কিছুদিন আগে অভিযোগ করেছিল। তো আজকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সত্য নয়। তো আমরা এই প্রশ্নটা আপনার কাছ থেকে জানতে যাবার কিছুক্ষণ পরে আমরা একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি, আলোচনা যাচ্ছি প্রিন্স ভাইয়ের কাছে। প্রিন্স ভাই, যেটা আলোচনা আমরা করছিলাম যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে। আচ্ছা দেখেন, সাধারণভাবে আমরা এতদিন এখনো পর্যন্ত যেটা যদি বুঝে থাকি, আমাদের যে আন্দোলনটা এবার ঘটলো সেটা নিয়ে, সেটা কি
যে সর্বশেষ শেখ হাসিনা রেজিম যে ক্ষমতায় ছিল, বিশেষ করে বলবো যে 2009 ইলেকশন, তার পরবর্তী আপনি 1-2 বছর বাদ দেন, 14 নির্বাচনের আগে থেকে এবং এই পর্যন্ত হিসাব করলে 10-12 বছরে তার যে অপশাসন, দুঃশাসন, আমি ভদ্র শব্দই বললাম আর কি, এবং শেষে যে নারকীয় হত্যাযজ্ঞ, তো এর মধ্য দিয়েই তো পালিয়ে গেলেন। এখন এই এত বছর ধরে তা বিভিন্ন রাজনৈতিক দল আমরা কি করছি? আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করছি না? তাহলে এই সংগ্রাম, এবং মনে রাখা দরকার এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র যে অমুককে হটাও সেই কথা না, কি কি কারণে হটানো সেটা বলা হয়েছে। আমি প্রসঙ্গক্রমে এই আমেরিকা যাওয়ার আগে একটা ইন্ডিয়ার অন্য একটা কথা বলি। দেখেন এই যে বিদ্যুৎ খাত, আজকে যে দুরবস্থা, আমরা কিন্তু বলেছিলাম যে এই সরকার একসময় বিদ্যুৎ হচ্ছে স্ট্র্যাটেজিক খাত, এইটাকে যদি আপনি রাষ্ট্রীয় খাতের বাইরে প্রাইভেট খাতকে জায়গায় নিয়ে যান, তাহলে ও কিন্তু আপনাকে যে কোনো সংকটে ফেলতে পারে। আমি জানি না, এখনও তথ্য নাই, আজকে অনলাইনে 2-1টা দেখলাম, বলছে যে বিদ্যুৎ সংকট যেটা হচ্ছে, আপনি আদানির বিদ্যুৎ সামিট গ্রুপের কাছ থেকে ঠিকমতো পাচ্ছেন না বা কিছু একটা, কথার কথা। কিন্তু এই তথ্য সঠিক কিনা সেটা অন্য আলোচনা, কিন্তু এটাই তো সত্য যে বেসরকারি খাতে এখন বিদ্যুতের মানে কি বলে যে আমাদের ন্যাশনাল গ্রিডে আসার পরিমাণ বেড়ে গেছে, কোনো কারণে যদি তারা বাদ দিয়ে থাকে, সে যে কারণে হোক, টাকা পাওয়ানোর কথা বলে হোক, বন্য কারণে হোক, আপনি তো ধরা গিয়ে যাবেন। তাহলে আমি এই কথাটা এটা বলছি যে আমাদের দেশ, এই আলোচনাগুলো কিন্তু আমরাও করেছিলাম অনেক আগে। তার মানে আমরা এই সরকারের বিরুদ্ধে একটা সংগ্রাম গড়ে তুলেছিলাম শেষ বেলায়। ছাত্ররা একসময় যারা কোটা সংস্কার আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন সূচনার সময় ছিল ওইটা, কিন্তু হত্যাযজ্ঞের পরে জিনিসটা অন্য জায়গায় চলে গেল এবং ছাত্র জনতা মিলেই একে উৎখাত করে দিল। তাহলে আমি বলি যে এর ভিত্তিটা কিন্তু এদেশের মানুষ এবং জনতা, এইটাকে কোশ্চেন করার সুযোগ কারোর আছে বলে আমরা মনে করি না। এইবার আসি দ্বিতীয় কথা, এটা মনে রাখা দরকার, আমাদের এই দেশের বিরুদ্ধে নানা কারণে তো নানা লোক থাকে। হ্যাঁ, কেউ জেনুইন যে একটা ভালো ভোট হয়ে বাংলাদেশ দেখতে চাই, কেউ, আর আমরা জানি ভূ রাজনৈতিক কারণে আমেরিকা থেকে শুরু করে চীন বলেন, বিশেষ করে ইন্ডিয়া বলেন, তাদের তো এক ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী হস্তক্ষেপ আছে, তারা তো চাইবে তার সরকার থাকুক, দুর্বল সরকার থাকুক। কিন্তু মনে রাখা দরকার, সাম্রাজ্যবাদী আধিপত্য শক্তি কিন্তু সেটাই চায় যে যদি দুর্বল সরকার থাকে বা তার পক্ষে সরকার থাকে, তার ব্যবসা বাণিজ্য সব সুবিধা হয়। তা আপনি এই ধরনের মুভমেন্টে কখনো কখনো কেউ মদত দিতেই পারে, আমি দেওয়াটাকে, কারণ আমরা জানি আমেরিকার যে কথা হচ্ছে, আমেরিকা পৃথিবীর দেশে দেশে এরকম করে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সুনির্দিষ্ট তথ্যপাত্য নাই, আমরা এই জন্য এই কোশ্চেন এখন তুলতে চাই না। হ্যাঁ, এটা অনেকে বলে যে এই যে আজকের দুনিয়াতে এটা পরিচিত একটা টার্ম যে কালার রেভলিউশন, এটা আমরা জানি তিউনিসিয়া পৃথিবীর অনেক জায়গায় দেখেছি, তার পেছনে ছিল। কিন্তু আমি বলছি যে ওইটাকে নিয়ে আলোচনা গবেষণা আমরা পরে করতে পারি, সেটা নিয়ে নিশ্চয়ই সে যদি তথ্যপত্র আসে, আমরা আমাদের অভিজ্ঞতার জন্য সেটা আমরা করব। কিন্তু দেখা দরকার এই ঘটনাটা ওইটা আলোচনা করে কি আমি পুরো গণঅভ্যুত্থানকে নাকচ করে দেওয়ার জন্য করছি কিনা, সেইটা যদি কোনো দেশ বা কেউ করে, এটা মোটেই গ্রহণযোগ্য না। বরঞ্চ আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা আমাদের দেশের জনগণের উপর যেভাবে নিঃশ্বাসন চলেছিল, যেভাবে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, তারা বুক পেতে দিয়ে বলেছে আর না, গুলি করতে পারো, আমি বিদায় নেব, কিন্তু আরও মানুষ আছে, সবাইকে গুলি করে বিদায় করতে পারবো না, তারা কিন্তু উৎখাত করেছে, এটাই। আর শিক্ষা নেওয়ার জন্য যদি আমাদের কাছে কখনো সুনির্দিষ্ট কোনো তথ্য আসে, তখন সেটা আমরা আমাদের মতো বিবেচনা করব। রবি, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক জেলায় ডিসি বদল করা হয়েছে, তো এদের অনেকেই বিরুদ্ধে অভিযোগ আছে তারা আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এমনকি তাদের বিরুদ্ধে আওয়ামী লেজুর বৃত্তিরও অভিযোগ আছে। তো তাদেরকে দিয়ে সরকার যে সংস্কার আনতে যাচ্ছে, মাঠ পর্যায়ে যেই প্রশাসনকে গতিশীল করতে যাচ্ছে, এ ধরনের কর্মকর্তাদের দিয়ে আসলে কতটা সম্ভব? ধন্যবাদ আপনাকে। না, সেই ধরনের কর্মকর্তা দিয়ে হবে না। তারা প্রথমত হচ্ছে যে তাদের এই দায়িত্বগুলি আসার ক্ষেত্রে এবং তাদের পদোন্নতি পদায়নের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে, আওয়ামী আদর্শের প্রতি আনুগত্য প্রাধান্য পেয়েছিল, যার ফলে তারা এই যে নতুন বাংলাদেশ আমরা চাইছি, তাই তো, এটা জনগণের বাংলাদেশ চাইছি, প্রশাসন রাষ্ট্রযন্ত্র স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সাম্য কায়েম করবে, মানুষ বা জনগণ রাষ্ট্রের মালিকানা এনজয় করবে, সেটা তো তাদের দ্বারা সম্ভব না। তবে এই জায়গায় কিছুটা আমি একটু সময় দিতে চাই সরকারকে, কারণ একটা প্রশাসনিক যে বিধ্বস্ততা, যে জরাজীর্ণতা, সেটা রাতারাতি তো আপনি একেবারে পরিপূরক মানুষ পাওয়াটা বেশ কঠিন। সেই জায়গা থেকে তাদের একটু সময় লাগবে, যাচাই বাছাই করে যোগ্য লোকদের তাদের কিছুটা পদোন্নতিরও প্রয়োজন হবে, করে এই প্রশাসনটাকে ঢেলে সাজানোর। তো এখনো বিচ্ছিন্ন কিছু ঘটনা এরকম ঘটতে পারে, সেটাতে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, একেবারে খুব বেশি প্রতিবাদী হওয়ার কারণ নাই, কারণ প্রশাসনে কয়েকটা স্তরে ঢেলে সাজাতে গেলে একটা শূন্যতা তৈরি হবে এবং তার জন্য
পরিপূর্ণ সংস্কার একবারই হয়তো পাবেন না, সেরকম বিচ্ছিন্ন কিছু ঘটলে নিশ্চয়ই পর্যায়ক্রমে সেগুলো ঠিক করা যাবে। আমি এখনো পর্যন্ত সরকারের যে মুভমেন্টটা দেখছি, যে আন্তরিকতা দেখছি, যে জরাজীর্ণ মানে প্রশাসনকে রিফর্ম করার চেষ্টা দেখছি, বিন্যাস করার চেষ্টা দেখছি, আমি ইতিবাচকভাবেই দেখছি। বিচ্ছিন্ন আপনি যেটা বললেন এরকম হতেই পারে, অতএব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ জনগণ আছে, ছাত্র জনতা আছে, রাজনৈতিক দলগুলি আজ সমর্থন আছে এই সরকারের প্রতি, এবং এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তারাও জানে তাদের দায়িত্বটা কি, আমার বিশ্বাস খুব ভালোভাবে জানে। অতএব অস্থির হওয়ার কারণে তারা সঠিক জায়গায় চলে আসবে। বিচ্ছিন্ন দু একটা বিচ্যুতি যদি হয়েও থাকে সেগুলি কারেকশন করা যাবে। আমি একটু অন্য জায়গায় যেতে চাচ্ছিলাম, ভারতের ওই জায়গায় একটু না বললেই পারছি না। দেখেন, ভারতের দু একটা টেলিভিশনের সাথে অতি সম্প্রতি আমি টকশোতে যুক্ত হয়েছি তাদের বিশেষ অনুরোধে। তাদের বক্তব্য একটাই, শেখ হাসিনা সরকার নাই মানে বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে। মানে এরকম একটা আধুনিক রাষ্ট্র যারা ভারত দাবি করে, সে দেশের বুদ্ধিজীবীদের কথা, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা কত পুয়োর, কত পুয়োর। অর্থাৎ শেখ হাসিনা থাকলে জঙ্গিবাদ থাকে না, আর অন্য রাজনৈতিক দল, তো বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আছে, রাজনৈতিক চর্চা আছে, গণতন্ত্র আছে, অন্য দল বারবার এই দেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি বা অন্যান্য আপনার বাম দল যারা আছে, প্রগতিশীল রাজনৈতিক দল আছে, রাজনীতির চর্চা আছে, ভোট আছে, গণতন্ত্রের চর্চা আছে, সেখানে তাদের ধারণাটা এরকম হয়ে থাকে। কিন্তু আপনি আসেন, বাংলাদেশে তো কোনো জঙ্গিবাদের স্থান নাই। আচ্ছা, ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে কোনো প্রশ্রয় নাই। আচ্ছা, বাংলাদেশের ধরেন ধর্মীয় কিছু রাজনৈতিক দল আছে, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কোনো সময় তাদের একটা মতাদর্শ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কিছুটা উগ্রতা দেখা গিয়েছে, কিন্তু সশস্ত্র কোনো গোষ্ঠী তো আর বাংলাদেশে নাই। ভারতে সশস্ত্র সংগ্রাম চলছে, সশস্ত্র গোষ্ঠী আছে, ধর্মীয় রাজনৈতিক দল আছে, ইভেন যে সরকারটি ক্ষমতায় আছে তারাও ধর্মীয় আপনার উগ্রবাদীকে প্রশ্রয় দিচ্ছে, তারা আবার বাংলাদেশকে এই ধরনের সমালোচনা করছে। অর্থাৎ আমি আবারও বলছি যে ভারতের রাজনৈতিক একটা দেউলিয়ত্ব আমি দেখছি, বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী নীতিতে। এখন আমরা ভারতকে কোথায় কবে পেয়েছি? আমরা রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পেলাম না, কিন্তু ভারত আমাদের সবচেয়ে নাকি কাছের বন্ধু। আওয়ামী লীগ সরকার সেভাবে বলতো, ভারত সরকারও সেভাবে বলে। আমরা ব্রিক্সে যখন যোগ দিতে চাই বিগত সরকার, সেখানে ভারত ভেটো দিয়েছে, ভারত কিন্তু সমর্থন দেয়নি আমাদেরকে। ব্রিক্সে আপনার যখন আমরা যাই যোগ দিতে চাইলাম, ভারতের আপত্তি সেখানে। অর্থাৎ যেখানে বাংলাদেশের বহির্বিশ্বের স্বার্থ আছে, বাংলাদেশ যেখানে সাফার করে, ভারতের সেখানে আপত্তি থাকে। ভারত কোনো জায়গায় বহির্বিশ্বে বাংলাদেশকে ওন করেনি। অর্থাৎ বাংলাদেশকে সে ব্যবহার করেছে সবসময় তার হীন স্বার্থে, হীন স্বার্থে। যার জন্য ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু কিনা সেই প্রশ্ন বাংলাদেশের জনগণের মধ্যে আজকে মানে উদ্ভব হয়েছে। আপনি জনমতকে তো আর অস্বীকার করতে পারবেন না। এখন সেই জায়গার থেকে বেরিয়ে আসার দায়িত্ব কার? নিশ্চয়ই ভারতের, নিশ্চয়ই ভারতের। আপনি যান, জঙ্গিবাদী সংগঠন ভারতে কেমন আছে, তার আভ্যন্তরীণ যান, মণিপুরিতে কি চলছে, ত্রিপুরায় কি চলেছে, সশস্ত্র সংগ্রাম চলছে মণিপুরি, ত্রিপুরায়, আসামেও তাই, সেখানে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। তারপর কাশ্মীরে যদি যান, সেখানে কি নীতি অবলম্বন করছে, পাঞ্জাবে একসময় শিখরা কি স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। ভারত তার আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। ভারত সেখানে ধরেন সশস্ত্র সংগ্রাম চলে, সেখানে বৈষম্য চলে তার নীতিতে, বাট সে বাংলাদেশে সেটা কর্তৃত্ববাদী করতে চায় এবং নীতি কথা শোনাতে চায়। এই জায়গার থেকে যদি, এই বহুরূপিতার থেকে যদি ভারত বেরিয়ে না আসে, চারিত্রিক এই যে বহুরূপী চরিত্র এবং বাংলাদেশকে নিজের স্বার্থে ব্যবহার করার যে হীন মানে কৌশল, তার থেকে ভারতকে বেরিয়ে না আসলে দুই দেশের মধ্যে বন্ধুপ্রতিম সম্পর্কটা আসলে কঠিন হয়ে যাবে। আমার বিশ্বাস হচ্ছে যে বাংলাদেশ, আবারও ওই কথা বলবো, বাংলাদেশ এক্ষেত্রে উদার, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, বাংলাদেশ ভারতের বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে প্রশ্রয় নাই, ভারতের অধিকার ব্যাপারে বাংলাদেশ কনসার্ন, নিশ্চয়ই বাংলাদেশের অধিকারের ব্যাপারে ভারত কনসার্ন হবে। সেটাই হচ্ছে আমাদের মানে যদি বলি প্রত্যাশা। প্রিন্স ভাই, ছোট করে বলুন আমরা শেষের দিকে, সেটি হচ্ছে যে গণভবনকে জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে সরকার ইতিমধ্যে 1 মাস পার করেছে, তো 1 মাসের কাজের মূল্যায়ন শুনতে চাই। না, আসলে অল্প সময় তো এটা বলা যাবে না। আমি খালি একটা কথা বলি, আগে যখন ছোট ছোট ডিসির কথা বলছিলেন, প্রথম কথা কিন্তু এখন একটা সবচেয়ে যদি বলেন 1 নম্বর সংকটটা কি, আমাকে যদি বলেন, সে 1 নম্বর সংকট হচ্ছে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কি বলে যে একটা ফিরিয়ে আনা যায়নি যথাযথ জায়গায়। তাহলে এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এইটা খুবই জরুরিভাবে দেখা দরকার। এমনকি এই যে ডিসির কথাটা যখন বলছিলেন, আমি ঘটনার কিছুদিন পরে বাগেরহাটের একটা অঞ্চলে গেলাম, সেইখানে কতগুলো ইনসিডেন্ট ঘটেছিল আমাদেরও পার্টির এলাকার কিছু অন্যান্য বিষয় নিয়ে। অন্যান্য সব রাজনৈতিক দল অবশ্য দেখা করতে এলো, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি কথা কার সাথে বলবো, মানে প্রশাসন,
সে আপনি ইওনো বলেন আর ডিসি সাহেব বলেন, অন্যরা একটা খারাপ অবস্থা। তা আপনাকে এটা ফিরিয়ে আনতে হবে, এটা হচ্ছে প্রধান বিষয়। আমি বলবো সরকারের এই চ্যালেঞ্জে আমি ব্যক্তিগত মনে করি আরও উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার, এবং এটা কিন্তু আপনি প্রশাসনকে বাদ দিয়ে পারবেন না। এবং প্রশাসন রবিউল যেটা বললেন, রবিউল সাহেব, যে অনেক সময় একটু হ্যাঁ সময় লাগবে, ঠিক। আপনি অনেক ক্ষেত্রে আমাদের তো অনেক বড় প্রশাসন, এবং এইটা অনেক দিন ধরে তার দলীয়করণ করে তোলা হয়েছে। আপনি কালকে ইচ্ছা করলে হয়তো এটাকে বাদ দিয়ে রিপ্লেসমেন্ট তো করতে হবে, কিন্তু এত দ্রুত হয়তো পারবেন না। কিন্তু অন্ততপক্ষে একটা নীতিমালার ভিত্তিতে দক্ষ এবং যোগ্যতা এবং কাজ চোখ মানে কি বলে ঠিক রেখে যে আমরা তোমাদের ওয়াচ রাখছি, সেরকম জায়গায় যে দ্রুত এটা ফিরিয়ে আনার একটা চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার বলে আমি দেখছি। এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জ সরকারের কাছে এখনো রয়ে গেছে বলে মনে করছি। আরেকটা বড় বিষয় হচ্ছে, দেখুন বিভিন্ন জায়গায় এটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন 12 তারিখে দেখা করি তখন ওনাকে বলে এসেছিলাম, যেটা মনে রাখা দরকার যে কোনো এইবারে তো কোনো দল জয়ী হয় নাই, সবাই জয়ী হয়েছে, জনগণ জয়ী হয়েছে। এখন যদি দেখা যায় যে কোনো এক দল আধিপত্য বিস্তার করছে বা দুই দল আধিপত্য বিস্তার করছে, এক চাঁদাবাজির পরিবর্তে আর এক চাঁদাবাজ, দখলদারের প্রতিবাদে আর এক দখলদারিত্ব, তাহলে এই দায় কিন্তু আপনাদের কাঁধে পড়বে, এবং আপনাদের কাঁধে মানে আমাদের কাঁধে পড়বে। সুতরাং এই ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া দরকার। আমরা বলেছি যে ঘটনার পর এটা মব জাস্টিস হচ্ছে, এটা বাংলাদেশে কাম্য না। সুতরাং যদি কোনো সময় হয়ে থাকে আপনি কঠোর বার্তা দেন যে কেউ যদি জোর করে কাউকে পদত্যাগ করে কোথাও বসে থাকো, আপনি একটা নীতিমালা তৈরি করেন, দল নিরপেক্ষ দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে দেন বলেন, তাহলে এই সংকটগুলো দূর হবে। কিন্তু সেটা হলো না, এটা একটা। আমি এই সময় দেখি একটা বড় কোশ্চেন তারা সামনে নিয়ে আসছে, এবং মানুষের মধ্যে এটা খুবই নেগেটিভ ইম্প্যাক্ট। সেটা হচ্ছে, আমি পজিটিভের জায়গা তো আছেই, আমি সেটার আর সুযোগে মানে হয়তো যেতে পারবো না। যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছিল 71-এর ঘাতকদের, সেই তাদের যে আইনজীবী ছিল তাকেই নিয়ে আসলো যে আপনি এখনকার এই অপরাধের শাস্তি, এটা একটা বড় কোশ্চেন থাকলো, কেন বাংলাদেশে আর কেউ ছিল না? আপনি এই ধরনের কোশ্চেন, জিনিসপত্র দাম আপনি কিন্তু এখনো পারেন নাই, অনেক কিছু ভাঙচুর চলতেছে, সিন্ডিকেট ভাঙচুর কেন হচ্ছে না? সিন্ডিকেট ব্যবসায়ীরা কেন ওনার সাথে এবং সেনাপ্রধান অমুক জায়গায় যে বারবার দেখা করার সুযোগ পায়? তাহলে এই কোশ্চেনগুলো, যেটা কিন্তু মানুষের মনে কতগুলো প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, সেটা দরকার। আর সবচেয়ে বড় বিষয় দেখলাম 14 তারিখে আমাদের যারা এই আন্দোলনে শহীদের মৃত্যুবরণ হয়েছে তাদেরকে নিয়ে স্মরণ সভা হবে, অবশ্যই জরুরি। মনে রাখা দরকার 1 নম্বর কাজই তো সেইটাই, যারা শহীদের মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, এবং সংখ্যা তো অগণিত, অকল্পনীয়, সেই জায়গায় সুনির্দিষ্ট তালিকা করে তাদের কিন্তু পরিবারের কি বলবো যে পুনর্বাসনের কাজটা জরুরিভাবে করতে হবে। সুতরাং এই কাজগুলো এখনো হয়নি, এবং আমি জানি না টিমওয়ার্কটাও মনে হয় যথাযথভাবে হচ্ছে না। তবুও সময় লাগবে, এই অল্প সময় মূল্যায়নের সুযোগ আসেনি, সেটা করা দরকার বলে আমরা মনে করি। আর যেটা বললেন যে আমাদের গণভবন, এখন আমি ঠিক এই ব্যাপারে আমরা এখনো স্পষ্ট না, যার জন্য এই ব্যাপারে আমরা কিন্তু স্পষ্ট আমাদের পার্টির দিক থেকে, বামপন্থীদের দিক থেকে পরিষ্কার বলি নেই। অবশ্যই এই গণ আন্দোলনের এবং এই দুঃশাসনের যেটা ছিল তার স্মৃতিচিহ্ন রাখা দরকার। আমরা যেটা আগে শুনেছিলাম যে যারা শহীদের মৃত্যুবরণ করছে তাদেরকে নিয়ে একটা ফাউন্ডেশন হবে। আমাদের সাথে যখন অন্যরা কথা বলবেন, ভালোই তো একটা জায়গা হোক, কিভাবে করা যাবে, এগুলো আর্কিটেক্ট দিয়ে সেই জায়গায় করা যাবে, সেই জায়গায় একটা সংরক্ষণ হলে এটা হতে পারত, মানে ভালো হতো। এখন গণভবন কোনারা কিভাবে করবে, আমাদের কাছে এটা তথ্যপত্র না আসা পর্যন্ত মন্তব্য করতে চাই না। কিন্তু মনে রাখা দরকার, এমন অনেক সংকট আছে যেটা আমরা ব্যবস্থা বদলের কথা বলছি, বা ওরা বলছে এক ফ্যাসিবাদের পরিবর্তে একটা ফ্যাসিবাদ না, যেটা আমাদেরও বক্তব্য, বৈষম্য দূর করার কথা। এইটা কিন্তু কম বেশি হতে পারে, আগে থেকেও জিনিসটা কিন্তু শুরু হয়েছে। তা আপনি এমন কিছু করা উচিত হবে না যে আমরা অতীতের অনেকগুলো খারাপ নিদর্শন সেটাকে আমরা একেবারে ভুলে যেয়ে শুধু এই কথা বলবো। এটি একটা বিশেষ ঘটনা, তার জন্য বিশেষ জায়গা করা হোক, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গাটা নাই। কিন্তু মূল কথা আমি বলছি যে চ্যালেঞ্জের মধ্যে তারা আছেন। আজকে আপনি ভারত নিয়ে যে আলোচনা করলেন, আমি ওই জায়গাটা একটু পিন পয়েন্ট করি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব স্বকীয়তা, আত্মনির্ভরশীলতা, এইটা মনে রাখতে হবে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে অর্থ পাচার, ঋণ খেলাপি, তাদের কাছ থেকে টাকা আদায় করা, এবং আমাদের সংবিধানে কিন্তু আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। অর্থনীতির এই ধারাটা যদি করতে পারি, দেখবেন রাজনীতির বহু কিছু ঠিকঠাক হয়ে আমরা আগাতে পারবো। রবি, চাঁদাবাজির প্রসঙ্গে এনেছেন, যে একদল চলে গেছে, আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, সেই জায়গায় শূন্যস্থান পূরণ হয়ে যাচ্ছে। তো আপনাদের দলের অবস্থান কি? 1, 2 নম্বর হচ্ছে, গতকাল চট্টগ্রামে একজন সমন্বয়ক বক্তব্য দিয়েছেন যে এখন তারা যা চাচ্ছেন তারেক রহমান তাই বলছেন। তো এই হিসেবে, মানে উদাহরণ হিসেবে বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আসলে সমন্বয়ক যারা আছেন ওরা এখনই স্টুডেন্ট, আবেগতাড়িত, ওদের অনেক কথা সুচিন্তিত নয়, অনেক কথার মধ্যে আবেগ রয়েছে,
এবং তারা বাংলাদেশের রাজনীতির গ্রথিত যে পর্যায়ে সে ব্যাপারে খুব বেশি কনসার্ন বলে আমার কাছে মনে হয়নি। তবে হ্যাঁ, তাদের একটা ইনোসেন্ট চাওয়া আছে মানে দেশ বিনির্মাণের ক্ষেত্রে, এবং তারা কোনো কোনো জায়গাগুলিতে আবেগ আছে, তারা খুব সাদামাঠাভাবে বলার চেষ্টা করে। বলাটাকে আমি খুব নেতিবাচকভাবে দেখছি না। ওরা কারেকশন হতে হতে সময়ের পরিক্রমায় বিবর্তিত হতে হতে একজন পলিটিশিয়ান হবে। তো ওদের মনে রাখা দরকার, এখন যারা রাজনীতি বড় রাজনৈতিক দলগুলিতে করছে, সেটা বাম রাজনৈতিক দল হোক বা আমার দলে হোক, তারাও একসময় এরকম ছাত্র আন্দোলন করে আসছে। যারা একটু সিনিয়র তারা 69-এর গণ অভ্যুত্থান করে আসছে, আমরা যারা আছি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেই আসছি। অতএব বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত রাজনীতি হয় তখন অনেক রকম হয়। ওনারা হয়তো জানেনই না যে আমাদের 31 দফা দাবি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমরা জনগণের কাছে দিয়েছিলাম। অন্যান্য রাজনৈতিক দল এখন বিচ্ছিন্নভাবে চাচ্ছে, দুই একটা চাচ্ছে, আর আমরা 31 দফা দাবির মধ্যে সম্পূর্ণভাবে এগুলি দিয়েছি এবং এটা আমাদের কমিটমেন্ট ছিল, মানে আমরা সংকল্পবদ্ধ ছিলাম। আমরা যেমন দুটো জায়গায় কারেকশন করতে চেয়েছি। রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কারকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কাঠামোগত সংস্কার করেছি, আরেকটাকে করেছি সরকার গঠনের সংস্কার। কাঠামোগত সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারসাম্যের কথা আমরা বলেছি, আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি, কারণ আমাদের সংবিধানের প্রধানমন্ত্রীর একক ক্ষমতা, রাষ্ট্রপতি মাত্র দুটি কাজ করতে পারেন, মানে স্বাধীনভাবে, আর বাকিগুলি প্রধানমন্ত্রীর পরামর্শে কর্ম করতে পারেন। সেখানে আমরা ভারসাম্য আনার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রের 3টে বিভাগ, স্বাধীন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে স্বতন্ত্রভাবে ফাংশন করানোর কথা বলেছি। শাসন বিভাগের নিয়ন্ত্রণে থাকবে না, অন্য 2 বিভাগ সমন্বয় থাকবে। আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলেছি, পুনর্গঠনের কথা বলেছি। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ এবং ধরেন তার অপসারণের ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অপসারণের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক কমিশনের কথা বলেছি। আমরা এগুলি বলেছি। আমরা কিন্তু সবচেয়ে দ্বন্দ্ব যেটা নিয়ে বাংলাদেশের আজকে রাজনীতি, গণতন্ত্র হত্যা এবং ভোটাধিকার, সেটা হচ্ছে নির্বাচনকালীন একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা দল নিরপেক্ষ সরকারের স্থায়ী রূপ দিতে চেয়েছি আমরা সংবিধানে। তো এগুলি কারেকশন নয়। 2 মেয়াদের প্রধানমন্ত্রী ছিল। আসছি আমি সরকারের কথা আমরা বলেছি, সরকারের গঠনের ক্ষেত্রে। ওটা কাঠামোগত আগেরটা যেটা বললাম, সরকারের গঠনের ক্ষেত্রে আমরা বলেছি এক দল থেকে এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমরা কিন্তু বলেছি এবং আগেরই কথা আমাদের, যেটা এখন হয়তো বিভিন্ন দল বিচ্ছিন্নভাবে 2-1টা দাবি করছে, আর আমাদের 31 দফার মধ্যে সবই আছে। আমরা এও বলেছি ওটার মধ্যে যে আমরা যদি এককভাবে ব্রুট মেজরিটিও পাই, আমরা একটা জোট সরকার করব। তার কারণ, জোট সরকার করার কারণ হচ্ছে যে ভিন্ন দল ভিন্ন মতের মানুষও রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা সুযোগ পেয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা দায়বদ্ধতা তৈরি হবে জোটের মধ্যে নীতি বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আরেকটা কথা বলি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। এগুলো তো আমরা বলেছি। এটা হলো সরকার গঠনের ক্ষেত্রে। কেন বলেছি? বাংলাদেশের অনেক যোগ্য মানুষ আছে, দক্ষ মানুষ আছে, রাষ্ট্রকে তার অনেক কিছু দেবার আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, কিন্তু তিনি ভোটের রাজনীতিতে দুর্বল। তিনি ওইভাবে আসতে চান না, অথবা জনগণ ভোট পাওয়ার ক্ষেত্রে যে মানে সূচকগুলি কাজ করে সেখানে হয়তো তিনি বেমানানো হয়ে যেতে পারেন, অযোগ্য হয়ে যেতে পারেন, যার ফলে তিনি ভোটের রাজনীতিতে দুর্বল। কিন্তু তিনি উচ্চকক্ষে থাকলে তার কাছ থেকে জনগণ সেবা পায়, তিনি এটা অবদান রাখতে পারেন রাষ্ট্র বিনির্মাণে, সেই সুযোগ করে দেওয়ার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। ইভেন রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কারের কথা বলেছি। তো যারা আজকে এগুলি ভাবছেন আর বলছেন, সেটা তো বিএনপির আগেরই কমিটমেন্ট, সেগুলো তো বিএনপি করতে চায়, এবং তা কেন করতে চায়? তাও জনগণের ভোটে নির্বাচিত হয়ে করতে চায়, আবেগে করতে চায় না, রাজপথে দ্বারা বলতে চায় না, বলছে আমরা ক্ষমতায় গিয়ে এটা করবো, জনগণের কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। এই জিনিসগুলি জেনে মন্তব্য করতে হবে নতুন যারা আছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।